হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো রয়েছো। তো আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টারটার প্রশ্নগুলো আলোচনা করছিলাম সেটা হচ্ছে রাসায়নিক গণনা। তো সেই গণনা অধ্যায়ের যে বিভিন্ন প্রশ্নগুলো থাকে, আমরা সালের প্রশ্নগুলো আমরা করে দেখেছি। খুবই সহজ, সিম্পল, যোগ বিয়োগ, ভরের সংরক্ষণ সূত্র কিংবা ঐকিক নিয়ম প্রয়োগ করে আমরা গণিতগুলো করছি। এবং সেক্ষেত্রে যে আণবিক গুরুত্ব নির্ণয় করার প্রসেসটাও আমরা জানি, কি করে তাদের আণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্বগুলো দেওয়া থাকলে তাদের আণবিক গুরুত্ব নির্ণয় করা যায়, সেইগুলোকে কাজে লাগিয়ে করেছি। তো আজকে আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ বই যেটা তোমরা সবাই ফলো করো, যে ভট্টাচার্য ব্রাদার্স বইটার যে কিছু প্রশ্ন থাকে যেগুলো তোমরা নিশ্চয়ই সবাই করেছো, এবং যেগুলো আমরা ক্লাসে পড়ানোর সময় ছাত্রদের কাছ থেকে যে তাদের সমস্যা হচ্ছে বলে আমরা শুনে থাকি, সেই সমস্ত কয়েকটা প্রশ্ন এখানে আমরা ছোট্ট করে একটা আলোচনাটা করে নেব। তো সেই প্রশ্নগুলোর মধ্যে আমরা কয়েকটা এখানে করছি। তোমরা বাকিগুলো সব নিজেরাই করতে পারবে আশা করি। না পারলে কি পদ্ধতি আমরা অবলম্বন করেছি সেটা একবার ভিডিওটাও দেখতে পারো, কিংবা বিভিন্ন উদাহরণগুলোকে তোমরা ভালো করে দেখবে। তো আমরা এখান থেকে একটা প্রশ্ন যেটা নিয়েছি, যেটা এখানে 6 দাগে রয়েছে। প্রশ্নটা হচ্ছে এটা, আমরা কোশ্চেন 1 দিচ্ছি যে এসটিপি তে 1.2 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেট কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে আমরা আরেকবার বলছি, এসটিপি তে 1.12 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করছি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড গ্যাস আমরা উৎপন্ন করছি। সেক্ষেত্রে কার সঙ্গে? ম্যাগনেসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড MgCO3 এর সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করছি। সঙ্গে সঙ্গে যে পদার্থটা উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, নিশ্চয়ই তোমরা এটা বুঝতেই পারছো। বিক্রিয়াটাকে সিম্পল ভাবে ব্যালেন্স করলেই আমরা এটা পেয়ে যাব। এক্ষেত্রে 2 এখানে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন বলেছে যে 1.12 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এখানে আয়তনের আকারে দেওয়া আছে 1.12 লিটার কার্বন ডাই অক্সাইড। তো এখন এটা আমাদের দেওয়া রয়েছে হচ্ছে এসটিপি তে এইটার মান দেওয়া আছে। তো এখন আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা কি জেনেছিলাম, যে তার যে অনুসিদ্ধান্তগুলো থেকে এসটিপি তে 22.4 লিটার কোন গ্যাসের ভর যেটা হয় সেটা তার আণবিক গুরুত্বের সঙ্গে সমান হয়ে থাকে। লিটার এখানে কার্বন ডাই অক্সাইডের ভর কত হবে? 44 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের আণবিক গুরুত্ব তোমরা নির্ণয় করলে এখানে পেয়ে যাবে 44, 12 গুণিত 12 যুক্ত 16 গুণে 32। তো এই 44 গ্রাম এসটিপি তে এইটার তাহলে ওজন ভর হয়ে থাকে এত গ্রাম। তাহলে এসটিপি তে 1 লিটার কিংবা 1.1 এটার আয়তন কত হবে আমাকে বের করতে হবে। তাহলে এসটিপি তে 1.12 লিটার কার্বন ডাই অক্সাইডের ভরটা কত হবে না, সিম্পলি 44 ভাজিত আমাদের হবে 22.4, তার সঙ্গে গুণ হবে 1.12 গ্রাম। তাহলে এক্ষেত্রে তোমরা দশমিক দুটো তুলে দিলে নিচে একটা তোমাদের শূন্য বাড়বে। তাহলে 11 দুনে হবে 20 হবে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে 22 হবে, তাকে আরো 10 দিয়ে ভাগ করলে 2.2 গ্রাম হবে। নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা করতে পারছো। তাহলে এসটিপি তে আমাদের এইখানে যে তথ্যটা আমরা অ্যাভোগাড্রো প্রকল্প বা অ্যাভোগাড্রো থেকে, সেইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড আমাদেরকে তৈরি করতে দিয়েছে বা হচ্ছে। কি বলেছে এবারে প্রশ্নটা দেখো, উৎপন্ন করতে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে, তাহলে কি পরিমাণ বিশুদ্ধ ম্যাগনেসিয়াম কার্বনেটকে নিতে হবে যে এত পরিমাণ পেতে গেলে। তাহলে গণিতটার দুটো ধাপ, তাহলে সেই আয়তনটাকে আমরা গ্রামে রূপান্তরিত করলাম একটা ধাপে, এবং সেই ক্ষেত্রে আমরা তৈরি করব। এক্ষেত্রে আণবিক গুরুত্ব এবং এর আণবিক গুরুত্ব, ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব নির্ণয় তোমরা নিশ্চয়ই করবে। ম্যাগনেসিয়ামের সাধারণত 24 যুক্ত 12 যুক্ত 16 3 48, এটা যোগ করে তোমরা এটা কত পাও দেখে নিচ্ছি। আর 10 4 14, ম্যাগনেসিয়ামের 24, তাহলে কার্বনের 12, তাহলে আর 10 4 14, 4 হাতে 1, 4 1 5 6 7 1 84। তাহলে 84 হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের আণবিক গুরুত্ব। তাহলে 84 গ্রাম থেকে আমরা পাই হচ্ছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। কত গ্রাম থেকে পাবো হচ্ছে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড। সিম্পল একটা ঐকিক নিয়মের সাহায্যে তোমরা করতে পারবে।
যে ভাষাগত লিখে উল্টা দিক থেকে লিখে করতে পারো, কিংবা তোমরা যদি এটাকে একটা গাণিতিক সমস্যা বলে মনে করো যে ত্রৈরাশিক পদ্ধতির, সেখান থেকে এটা সরল সম্পর্কে আছে। তো অতএব নির্ণেয় ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ সিম্পল পেয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি 84 ইনটু সরল সম্পর্কেই থাকলে এটা 2.2/44 এটা করে পেয়ে যাবে। একটা শূন্য তুলে দাও, 20 হচ্ছে 2 দিয়ে ভাগ করো, 2 4 8 2 2 4 1.4.2 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ যেটা লাগবে সেটা হচ্ছে 2.4 গ্রাম। তো এই হচ্ছে এটা একটা প্রশ্ন ছিল যেটা তোমরা নিশ্চয়ই করে ফেলেছো নিশ্চয়ই অটোমেটিক্যালি। আরো একটা প্রশ্ন যেগুলো কিছুটা ছাত্রদের বিব্রত করেছে সেইগুলোই আমি এখানে আলোচনাটা করছি। তো আরেকটা প্রশ্ন এখানে যেটা পড়ে সেটাকে আমরা 2 নম্বর প্রশ্ন হিসেবে আলোচনা করছি। বিভিন্ন যে ইয়ারের বইগুলোতে যে পাবলিকেশনের বইগুলোতে ইয়ার ওয়াইজ যখন তাদের নাম্বার চেঞ্জ হয়ে যায়, তো এখানে আমি 2 নম্বর প্রশ্নটা বলছি, যেটা বলছে যে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। তো আমরা জিঙ্ক থেকে সহজে পাই না, এর সঙ্গে কোনো অ্যাসিড বিক্রিয়া করাতে, মনে করছি এখানে HCl এর বিক্রিয়া ঘটালে আমরা জানি যে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় আর তার সঙ্গে সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হয়। এরকম যে কোনো একটা অ্যাসিড লাগিয়ে বিক্রিয়া করে আমরা তাকে যে ব্যালেন্স করে নিয়েছি। এক্ষেত্রে সিম্পলি জিঙ্ক থেকে পাচ্ছি, দেখো জিঙ্কের আণবিক গুরুত্ব এখানে দেওয়া রয়েছে 65। তাহলে 65 গ্রাম থেকে আমরা পেয়ে যাই 2 গ্রাম হাইড্রোজেন। তো একই নিয়মের মতো করে ঠিক একই রকম তোমাকে বলছে যে 7 গ্রাম হাইড্রোজেন পেতে গেলে কত লাগবে হচ্ছে জিঙ্ক। তো এটা একটা গাণিতিক সমস্যা এবং সরল সম্পর্ক। অতএব প্রয়োজনীয় যে জিঙ্কের মানটা আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে সিম্পল ভাবে করতে পারি 65 ইনটু 7/2। তো এটা গুণ করে এত গ্রাম আমরা নির্ণয় করে ফেলতে পারি। প্রয়োজনীয় যে জিঙ্ক, এক্ষেত্রে এই জিঙ্কটার মান কিন্তু বিশুদ্ধ জিঙ্ক, কারণ বিক্রিয়া যখন রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এখানে এই জিঙ্কটা বিশুদ্ধ পরিমাণটা আমরা কারণ এখানে যে তথ্য একটা দিয়েছি অবিশুদ্ধ জিঙ্কের কথা বলা হচ্ছে, তো এই পরিমাণটা তোমরা বের করে নিতে পারো, না হলে এখানে রাখতেই পারো। তো এরপরে কি বলেছে দেখো যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক থাকে, অর্থাৎ বিশুদ্ধ জিঙ্কের, তাহলে অবিশুদ্ধ জিঙ্ক যেটা আমরা বলি সেই জিঙ্কের 88% হচ্ছে বিশুদ্ধ জিঙ্ক। তো এক্ষেত্রে আমরা বিশুদ্ধ জিঙ্কের পরিমাণটার জায়গায় এই মানটা বসাবো। তাহলে অবিশুদ্ধ জিঙ্ক এর মানটা গুণিতক 88/100 ইকুয়াল টু 65 ইনটু 7/2। এক্ষেত্রে অবিশুদ্ধ জিঙ্ক অর্থাৎ আমাদের যে বিক্রিয়াটা ঘটানো হয় তাতে আমাদের বেশি পরিমাণে অবিশুদ্ধ জিঙ্ক নিয়ে আনলে সেখানে কিন্তু আমরা পেতে পারি অবিশুদ্ধ, এটা সমান কি হবে 65 ইনটু 7 ইনটু 100 টা উপরে কি গুণ হবে 2 ইনটু 88 টা নিচে থাকবে। তো এক্ষেত্রে সেই রকম কোনো কাটাকাটি তোমরা যদি করতে পারো ভালো, না হলে এমনি গুণ করে ভাগ করে উত্তরটা তোমাকে নির্ণয় করতে হবে। তো এই নিশ্চয়ই ভাগগুলো তোমরা পারবে। 50 এ রেখে দিচ্ছি, আরো যদি ভাগ করতে চাও 2 44 2 25 আর 11তে কিন্তু কোনো সংখ্যা কাটাকাটি যাচ্ছে না। তো এমনি সিম্পলি ভাবে তোমাকে উপরের সংখ্যাগুলো গুণ করে নিচে 44 দিয়ে তোমাকে ভাগ করে উত্তরটা তোমাকে বের করতে হবে। নিশ্চয়ই এই কাজটা তোমরা করবে। তো এই ক্ষেত্রে আমরা সময়টাকে আর বেশি নষ্ট না করে এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখলাম, তোমরা এটা প্র্যাকটিস করবে। এরপরে চলে আসছি আরেকটা প্রশ্ন, যেটা যে 2-3টা প্রশ্ন আমরা এখান থেকেই আলোচনাটা করছি। গাণিতিক প্রশ্ন তোমাদের এই রাসায়নিক গণনা থেকে থাকবে, আর প্রত্যেক চ্যাপ্টারে কিছু গাণিতিক প্রশ্ন থাকে। রাসায়নিক গণনাটা অত্যন্ত সহজ প্রসেসে তোমরা করতে পারবে। আর একটা প্রশ্ন আমরা সিম্পল করে আজকে ভিডিওটাকে শেষ করব। তো সেটা হচ্ছে বলছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 বায়ুমণ্ডলীয় চাপে
2 লিটার নাইট্রোজেন গ্যাস তৈরি করতে কি পরিমাণ নিশাদল লাগবে? তো নিশাদলের সংকেত NH4Cl। এখান থেকে আমাদের নাইট্রোজেন তৈরি করতে হচ্ছে। তাহলে এই বাকি যে সমস্যার যে ব্যালেন্সটা আমাদের করার মতো যে তথ্য কিন্তু নেই, তাহলে সেই অণুটার মধ্যে আমি শুধু যদি ব্যালেন্সটা করে দেখি নাইট্রোজেনের এই পাশের সঙ্গে এই পাশের সংখ্যার, তাহলে শুধু আমাদেরকে সিম্পল ভাবে 2NH4Cl থেকে নাইট্রোজেন এইটা আমরা আপাতত দিয়ে ব্যালেন্সটা করলাম, সেই পরমাণুটার ব্যালেন্সটা ধরে নিচ্ছি। আর অন্য কোনো এমন যৌগ তৈরি হচ্ছে না যেখানে নাইট্রোজেন পরমাণু থেকে যাবে। তো এই হচ্ছে বলছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলের চাপে 2 লিটার নাইট্রোজেন তৈরি করতে কি পরিমাণ নিশাদল লাগবে? তো এই যে নাইট্রোজেন গ্যাসটাকে কিন্তু তথ্য তোমাকে দেওয়া রয়েছে কত লিটার? 2 লিটার। এটা কিন্তু আবার এসটিপি তে দেওয়া নেই, তোমার 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারে এটাকে দেওয়া রয়েছে। তো আমাদের প্রথম কাজ হবে, তো এই গণিতটা কিন্তু আমরা দুভাবে এটা করতে পারি, এই নাইট্রোজেনটার ভর নির্ণয়টা। তো প্রথম প্রসেস যে একটা সেটে আমরা গণিত যদি করি, যে আমরা যে চার্লস বয়েলের সমন্বয় সূত্র আমরা ধরে নিচ্ছি বা আদর্শ গ্যাস সমীকরণ এটা মেনে চলে, পিভি সমান nRT এই সমীকরণে। এক্ষেত্রে যেহেতু নাইট্রোজেন বলেছে, তার আণবিক গুরুত্ব, নাইট্রোজেনের আণবিক গুরুত্ব m সমান কত হচ্ছে 14 দুনে 28 আমরা জানি। এক্ষেত্রে যে যে তথ্যগুলো দেওয়া রয়েছে, আমরা যদি PV সমান n এর জায়গায় W/m × RT এবং লিটার অ্যাটমসফিয়ার এককে যেহেতু দেওয়া রয়েছে, তো আমরা সেই লিটার অ্যাটমসফিয়ার এককে R এর মানটা বসিয়ে W এর পরিমাণটা আমাদের ক্যালকুলেশন করা হচ্ছে উদ্দেশ্য। নাইট্রোজেনের পরিমাণটা কত? তাহলে W সমান PV × m/R × T। এক্ষেত্রে PV এর মানগুলো যেগুলো দেওয়া রয়েছে, P এর মান 2 অ্যাটমসফিয়ার, V এর মান হচ্ছে 2 লিটার, আর m এর মানটা হচ্ছে 28, আর এর মানটা হচ্ছে আমরা 0.082। এটা আমাদের কিন্তু মুখস্থ রেখে বসাতে হবে। তার সঙ্গে সঙ্গে টি টেম্পারেচার দেখো 273 যুক্ত 25 মানে কি 73 যুক্ত 25 98, 5 3 8 298। এই বসিয়ে এই সংখ্যাটা বসিয়ে তোমাদেরকে ক্যালকুলেট করলে কিন্তু নাইট্রোজেন গ্যাসের যে পরিমাণটা তোমরা সেটা পাবে। তো এই যে 2 লিটার নাইট্রোজেন মানে কি কত পরিমাণ ভরটা হচ্ছে, এই ক্যালকুলেশনটা আমাদেরকে কিন্তু সাপোজ এটাকে আমি x নাম দিয়েছি, এইটার পরিমাণ তোমাদের দেওয়া রয়েছে x গ্রাম। তো এই ক্যালকুলেশনের মধ্যে যেটা তোমাকে করতে হবে, অপরপক্ষে আরেক পদ্ধতিতে কিন্তু এই যে ভরটা আমরা নির্ণয় করতে পারি, সেই পদ্ধতিটাও তোমরা জেনে রাখো। যে ক্ষেত্রে আমরা এই যে আর এর মানটাকে মনে রাখতে চাইছি না, সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এসটিপি তে যে তথ্যটা দেওয়া আছে সেখানে এসটিপি তে আমি নিয়ে যাব এই গ্যাসটাকে, আয়তনটাকে। আমরা যে 2 নম্বর প্রসেসে এই ভরটা নির্ণয় করার প্রসেসটা আমরা করব, সেটা কি, যে এই ক্ষেত্রে দেখো P1 V1 T1 দেওয়া আছে, আর আমরা যেটা বার করতে চাইছি এসটিপি তে কত, এসটিপি মানে অর্থাৎ সেটাকে আমরা বলছি P2 V2 T2। তাহলে আমরা জানি P2 V2 বাই T2 সমান P1 V1 বাই T1। এক্ষেত্রে এইগুলোকে সব আমি 1 বলছি, এসটিপি এর তথ্যগুলোকে। এসটিপি তে P2 হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, V2 টা আমাকে বার করতে হবে, T2 হচ্ছে 273 সিম্পল। আর হচ্ছে P1 এর মানটা এখানে যেটা প্রাথমিক ছিল 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, V1 ছিল 2 লিটার, T1 ছিল 298। সেখান থেকে আমরা এটা কিন্তু V2 এর মানটা আমরা পেয়ে যাচ্ছি, এসটিপি তে আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি কত হবে, এসটিপি তে আয়তন হবে V2 = 4 × 273/298। এরপরে এক্ষেত্রে আরেকটা স্টেপ আমাকে করতে হবে, সেটা কি, দ্বিতীয় প্রকারে যে এসটিপি তে 22.4, এটা হচ্ছে লিটারে বের হচ্ছে, 22.4 লিটার কোন গ্যাসের যে ভর তার আণবিক ভরের সঙ্গে সমান হয় 28 গ্রাম। তাহলে এসটিপি তে এত লিটার নাইট্রোজেনের ভর 28 গ্রাম।
1 লিটারের কত হবে ভাজিত 22.4, আর এই যে আয়তনটা, আর 4 গুণিতক 273 ভাজিতক 298, এই আয়তনটার যে ভর কত হবে না 28 গুণিতক 4 গুণিতক 273 ভাজিতক 298 গুণিতক 22.4, এই যে মানটা আর এই মানটা একই হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমরা প্রয়োজনীয় যে ডব্লিউটার কথা বলেছি, ডব্লিউ। ঠিক আছে, এটাকে ডব্লিউ নাম দিয়ে রেখে দাও। ডব্লিউটার মানটা যে সেটাই আমরা বের করছি, এটা দুটো একই হবে। তবে এই প্রসেসটা দেখতে পাচ্ছ অনেকটা শর্ট প্রসেসে এই ভরটা আগে নির্ণয় করে ফেলতে পারি ইনস্টেড এইটার থেকে। তো এর পরের স্টেপটা আমরা দেখো, তাহলে এর আণবিক গুরুত্ব এখন আমরা লেখার চেষ্টা করব। তাহলে এর আণবিক গুরুত্ব দেখো 2 গুণিতক নাইট্রোজেনের 14 যুক্ত 4 যুক্ত 35.5, অর্থাৎ 2 গুণিতক এই যোগটা করে ফেলো 0.5, 4 4 8, 8 5 13, 3 হাতে 1 1 1 2 3 2 5, 53.5 কে এত 2 দিয়ে গুণ করো, 2 5 10 0 হাতে 1, 2 3 6 1 7, 2 5 10, 107 গ্রাম। তাহলে নিশাদলের যে তাহলে 107 গ্রাম থেকে আমি পাচ্ছি এর আণবিক গুরুত্ব যদি করতে চাইতাম যে 28, অর্থাৎ 107 গ্রাম থেকে আমি পাচ্ছিলাম 28 গ্রাম। আর এইটার যে পরিমাণটা, এই ডব্লিউর যে মানটা আমি এখানে লিখছি সেটা কত হচ্ছে 2 গুণিতক 4 গুণিতক 28 বাই 0.082 গুণিতক 298। এই পরিমাণ পেতে গেলে আমাকে কত নিতে হবে? তাহলে 107 এর ক্যালকুলেশনটা তাহলে বুঝতেই পারছো যে সম্পর্কগুলো আমরা কিভাবে করছি। তাহলে এক্ষেত্রে ফার্স্ট যে তথ্যটা ছিল সেটার ভর আগে নির্ণয় করছি, সেই ভর নির্ণয় আমরা দুটো স্টেপে করতে পারি। দ্বিতীয় প্রসেসের স্টেপটা একটু জটিল, যে দুটো ধাপে আমাকে করতে হচ্ছে, তার তুলনায় 1 নম্বর স্টেপটা দিয়ে আমি প্রসেসটা দিয়ে আমি পরিমাণটা নির্ণয় করলাম। এরপরে আমাদের রাসায়নিক গণনার যে মূল যে ধাপটা ঐকিক নিয়মের সাহায্যে করতে হয়। সেক্ষেত্রে করার জন্য আমরা কি করতে হয়, যে আমাদেরকে আণবিক গুরুত্বগুলো নির্ণয় করে নিতে হয়। আণবিক গুরুত্ব নির্ণয় করে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেয়ে গেছি 107। তাহলে 107 গ্রাম থেকে আমরা পেয়ে যাই নাইট্রোজেন 28 গ্রাম। তাহলে এই যে অ্যামাউন্টটা, এই ক্যালকুলেশনটা করে যেটা হবে, সাপোজ x গ্রামটা এটা এতে গেলে কত লাগবে, তো ঐকিক নিয়মের সাহায্যে সিম্পল। অতএব নির্ণেয় NH4Cl এর পরিমাণটা কি হবে? পরিমাণটা হবে দেখো, যেটা হচ্ছে 107 ইনটু, এটা সরল সম্পর্কে থাকা মানে সবসময় উল্টে গুণ হবে, অর্থাৎ উপরের ভগ্নাংশ, এই ভগ্নাংশটা উপরে থাকে, অর্থাৎ 4 ইনটু 28 বাই 0.082 ইনটু 298, আর 28টা আমার নিচে গুণ হবে, এটা নিচে থাকবে। তো এইভাবে এইখান থেকে এবারে কাটাকাটি করে তোমাদের কিন্তু নির্ণেয় পরিমাণটা গ্রামে তোমাদের বেরোবে। তো এক্ষেত্রে গণিতগুলোর সিম্পল ভাবে যদি কাটাকাটি হয়ে যায়, 28টা দেখতে পাচ্ছ কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা 107, এইখানে কাটাকাটি গুলো করতে গেলে এখানে ধরো 1000 দিয়ে একটা উপরে গুণ করে দিতে পারো, দিয়ে এক্ষেত্রে কোনো সংখ্যা কাটছি কিনা একবার দেখো। 4 6 24 25 26 27 28 29 5058, 4 যাচ্ছে না। আবার 82 দিয়ে যদি কাটতে চাও, 2 একটা কাটতে পারো, 2 দুনে 4, 41 কাটতে পারো। আর যদি এখানে দেখতে পাচ্ছ এটা সেরকম কি কাটবে, 7 1 8 এ 41 এ যদি ভাগ দাও, 107 কে 41 দিয়ে ভাগ কি কাটছে, 107 কে 41 দিয়ে ভাগ দাও, 2 এ হচ্ছে 82, এখানটায় থেকে থাকছে 5, 2 25। তো সেরকম কোনো ভাগ কাটতে আমরা দেখছি না। তো সিম্পল তোমাদেরকে কি করতে হবে, এখানে লব গুলোর হর গুণ করে ভাগ করতে হবে। তাহলে 2 7 14, 4 হাতে 1, 2 0 0 1 করতে 1, 2 1 2, তার সঙ্গে 3টা শূন্য থাকবে। আর নিচে তোমার এই 41 এর সঙ্গে 298 গুণ করো, 298 কে 41 দিয়ে গুণ করে 1 8 4 32 2 হাতে 3, 4 9 36, 7 8 39 9 হাতে 3, 4 2 8, 3 11, 8 1 1 2 1, 12218 গ্রাম।
তো এই ভাগটা এক্ষেত্রে করে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে। তোমরা যেহেতু বইটাতে অ্যান্সার কিছু দেওয়া নেই, তোমরা হোমওয়ার্ক করে যে তথ্যটা পাবে সেটাও হবে এইটা। তো এই হচ্ছে এখানে কিছু গাণিতিক প্রশ্ন, যেক্ষেত্রে একটু 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 ভাষাগত ভাবে তোমাকে উলটপালট করে কিছু দেওয়া রয়েছে। তো সেখানে স্টেপ ওয়াইজ তোমরা কিভাবে ক্যালকুলেশনটা করবে নিশ্চয়ই তোমরা বুঝলে। তো এইভাবে তোমরা বাকি প্রশ্নগুলো তোমরা করতে থাকবে, নিশ্চয়ই তোমরা পেরে যাবে। তো বা না পারলে বারবার বলছি তোমরা গাণিতিক উদাহরণগুলো দেখবে, পারবেই, তোমরা সবাই চেষ্টা করলে পারবে।